কিনা এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে কিনা তার উপর। বাজেটের ইতিবাচক দিকগুলো হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার। গত কয়েক বছরে খাদ্য মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা খুবই ইতিবাচক। উন্নয়ন ব্যয় বড় বরাদ্দ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রায় 3.6 লাখ কোটি টাকা। এতে গুরুত্ব পেয়েছে যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার। সঠিক বাস্তবায়ন হলে কর্মসংস্থান বৃদ্ধিতেও এই ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। বিনিয়োগ ও শিল্পায়নের গুরুত্ব। দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের মোট কর্মসংস্থানের প্রায় 85% বেসরকারি খাত নির্ভর। সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত। নিম্ন আয়ের জনগোষ্ঠী, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রয়েছে। বাজেটের যে নেতিবাচক দিকগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরছি। যুব কর্মসংস্থান বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি। প্রতি বছর প্রায় 20 থেকে 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, যুব কর্মসংস্থান তহবিল কিংবা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা নেই। যদিও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবং নতুন করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারের বরাদ্দ বাড়ানো হয়েছে, যদিও সেই ক্ষেত্রে যেহেতু সুস্পষ্ট উল্লেখ নেই, সেক্ষেত্রে এটা আমরা বাজেটের একটি দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছি। দ্বিতীয়ত হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চ। সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.95 লাখ কোটি টাকা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে ধারাবাহিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ঘাটতি থেকে যাচ্ছে। যদি রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী না হয়, তাহলে উন্নয়ন প্রকল্প সামাজিক ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। তৃতীয় যে বিষয়টি, ঋণ নির্ভর অর্থায়ন। বাজেটের ঘাটতি প্রায় 2.43 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বাজেটের প্রায় 1/3 ব্যয় ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে। একই সাথে ঋণের সুদ পরিশোধের প্রায় 1.27 লাখ কোটি টাকা ব্যয় হবে, যা শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্মিলিত বরাদ্দের কাছাকাছি। চতুর্থ, দুর্নীতি অপচয় রোধে দৃশ্যমান অবকাঠামোর অভাব। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সময় বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি একটি বড় সমস্যা। প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণ বাজেটের পূর্ণ সুফল পাবে বলে মনে করি না। পঞ্চম, মধ্যবিত্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সহায়তা নেই। বর্তমান অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি সংকট রয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ খাত। এই খাতগুলোর জন্য আরো বড় প্রয়োজনীয় ছিল। আমাদের দলের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে, সেই পরামর্শগুলো আমাদের এখন তুলে ধরবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে বাজেটের উপরে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের গণমাধ্যম সমন্বয়ক জনাব আবু হানিফ। শুরুতেই বলে রাখি, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় জাতীয় বাজেটের মতো একটি বাজেট দিতে হয়েছে তাদেরকে। এটা অত্যন্ত চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জের বিষয়টিকে অত্যন্ত সুচারুরূপে আমি মনে করি নবনির্বাচিত বিএনপি সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছেন। এই বাজেট নিয়ে আমরা অতীতে অনেক কথা সমালোচনা শুনেছি, করেছি এবং ভবিষ্যতেও আলোচনা সমালোচনা হবে। এক কথায় যদি এই বাজেট সম্পর্কে আমি মন্তব্য দিয়ে শুরু করতে চাই যে 2026-27 অর্থ বছরের বিএনপি সরকারের ঘোষিত বাজেট ছিল একটি কল্যাণমুখী, উচ্চভিলাষী এবং বৈদেশিক ঋণ নির্ভর বাজেট। এই বাজেটের সরকারের পক্ষ থেকে এই বাজেটের যে আকার নির্ধারণ করা হয়েছে, সেই আকারটি হচ্ছে 9,38,000 কোটি টাকা। এই 9,38,000 কোটি টাকার মধ্যে তারা রাজস্ব আয়ের মাধ্যমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 6,95,000 কোটি টাকা, যা শতকরা হিসাব করলে 66.30%। আমরা দেখেছি বিগত 3 থেকে 4টি বাজেট পর্যালোচনা করে যে সবসময় সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, সেই লক্ষ্যমাত্রা বিগত কোনো বাজেটেই
অর্জন করতে পারে নাই কোনো সরকারই। একই সাথে গত 3টি বাজেট পর্যালোচনা করে আমরা দেখেছি যে সবসময় লক্ষ্যমাত্রা নির্ধারণের যে রেশিও সেটি ছিল 40 থেকে 50%-এর কাছাকাছি। এই সরকার এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 66.30%, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত তা আমরা এই বাজেটের আকার দেখলেই কিন্তু বুঝতে পারছি।